গোয়ালপুকুরের দিকে নজর রাখছিলাম আমরা বেশ কয়েকদিন। তার কারণ সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। কিন্তু এ কি, গোয়ালপুকুরের পর মালদাতেও সেই একই ঘটনা, পুলিশকে লক্ষ্য করে গুলি। মালদার সীমান্ত লাগোয়া সাইলাপুর, সেখানে গুলি চলল। চোরাচালানকারীদের বাধা দিলে উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাংলাদেশ সীমান্তে পুলিশের জালে দুই দুষ্কৃতী। কথা বলবো, সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, চোরাচালানকারীদের উৎপাত বেড়েই চলেছে সীমান্তে, আর পুলিশকে লক্ষ্য করে গুলি, কি অবস্থা এখন? একদমই দেখুন রুমেলা, পুলিশ চোরা কারবারিদের নিশানায়। চোরা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ল। মালদহের সাইলাপুরে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরে পাল্টা ধাওয়া করে পুলিশ এবং সেখানে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। উদ্ধার হয়েছে 7mm পিস্তল, 2টি কার্তুজ এবং প্রচুর সংখ্যায় কফ সিরাপ, যেগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল। পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় রাত 4:30 নাগাদ অন্ধকার আর কুয়াশার সুযোগে বাংলাদেশের ওপারে পাচারের জন্য চোরাচালানকারীরা সক্রিয় হয়েছে। এরপরেই পুলিশ সেখানে হাজির হয়, আর পুলিশি অভিযান টের পেয়ে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পাল্টা পুলিশকেই ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ এক্ষেত্রে পিছু হটেনি। পুলিশ এক্ষেত্রে যথোচিত ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ পিছু ধাওয়া করলে এই দুজনকে ধরা সম্ভব হয়, যাদের মধ্যে অরুণ মন্ডল পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এছাড়া মিঠু শেখ নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। আর ধৃতদের জেরা করে ওই চক্রের আরো 9 জনের নাম নির্দিষ্টভাবে পুলিশ পেয়েছে। এই মুহূর্তে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি, এবং পুলিশ যেটা জানাচ্ছে যে অন্ধকার আর কুয়াশার সুযোগে বাংলাদেশে পাচারের ছক ছিল কফ সিরাপে। কিন্তু একটা প্রশ্ন উঠছে, দুষ্কৃতীরা এত আগ্নেয়াস্ত্র মালদায় পাচ্ছে কোথায়, কি করে বেআইনি অস্ত্রশস্ত্র এই চোরা কারবারিদের কাছেও পৌঁছে যাচ্ছে? এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। একেবারে চিন্তার কারণ তো বটে। আর পুলিশের উপর, গোয়ালপুকুরের ঘটনায় পুলিশের উপর গুলিতে গ্রেফতার আরো এক। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি। বিহার বাংলা সীমান্ত এলাকায় গ্রেফতার হাবিবুর রহমান। এই হাবিবুর রহমান কে, কি তার যোগ ছিল ঘটনায়, জানবো। আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে এই হাবিবুর রহমান হচ্ছে বিহারের পাতনর এলাকার বাসিন্দা, এবং এই হাবিবুর রহমানই কিন্তু ছিল জেল হেফাজতে যখন এই 2-3 দুষ্কৃতী আগে থেকে যারা ছিল, যেমন সাজ্জাক আলম, তারপর আব্দুল হোসেন এবং শেখ হজরত, এই 3 জন ছিল জেলে, এবং এই হাবিবুর রহমানও কিন্তু জেলে ছিল। এই জেলে থেকে কিন্তু তাদের পরিচয় এবং বন্ধুত্ব হয়। তবে এই হাবিবুর রহমানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা ছিল, সেটা হচ্ছে টাকা জোগাড় করা, এবং টাকা জোগাড় না হলে কোনো কাজ করা সম্ভব নয়। সেই হাবিবুর রহমানই কিন্তু টাকা জোগাড় করে দিয়েছিল, যাতে এই আব্দুল হোসেন এবং শেখ হজরত যাতে আগ্নেয়াস্ত্র জোগাড় করতে পারে, বাইক জোগাড় করতে পারে। ঠিক টাকা জোগাড় হওয়ার পরেই কিন্তু তারা কিন্তু এই আগ্নেয়াস্ত্র এবং বাইক জোগাড় করার পরেই কিন্তু মহকুমা যে আদালত চত্বর, সেখানে কিন্তু দিয়েছিল এই আগ্নেয়াস্ত্র কিন্তু এরাই। এরপরে কিন্তু গোটা ঘটনা নিয়ে যখন পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের উপরে যে হামলা হয়, হামলার উপরে যখন পালিয়ে যায় শেখ সাজ্জাক আলম, তারপরে তার এনকাউন্টার হয়। এনকাউন্টারের পরে যে আব্দুল হোসেন এবং শেখ হজরত যখন পুলিশের জালে পড়ে ধরা পড়ে, তারপরে কিন্তু এই হাবিবুর রহমানের নাম উঠে আসে, এবং হাবিবুর রহমানকে বিহার বাংলা সীমান্ত অর্থাৎ দারকোলা থানা বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে আজকে অভিযুক্তকে ইসলামপুর কোর্টে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। বেশ, এবার জলঙ্গিতে জালে 3 বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গিতে 3 বাংলাদেশি গ্রেফতার। পুলিশের অভিযানে আটক 3 অনুপ্রবেশকারী। ধৃতদের থেকে উদ্ধার 8 কেজি গাঁজা। ধৃতদের কাছে 297 বোতল ফেন্সিডিল। ধৃত বাংলাদেশিরা কুষ্টিয়া জেলার বাসিন্দা। এই ধৃত 3 বাংলাদেশি সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে তারা এবং এসেছিল, কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। তারপরে হচ্ছে জলঙ্গির যে সরকার পাড়া, সেই সরকার পাড়া এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করে। তারপরে তাদেরকে জেরা করে জানতে পারে তারা বাংলাদেশি এবং ওপার থেকে এসেছিল, এবং তাদের কাছে প্রায় নিষিদ্ধ যে কাশির সিরাপ প্রায় 300 বোতল এবং 8 কেজির মতন গাঁজা পাওয়া যায় একটি ব্যাগের মধ্যে। এবং তারা মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে তারা বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা, এবং এখান থেকে মাদক বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের কাজ। তাই 3 জনকে গ্রেপ্তার করে তাদেরকে আজকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়, এবং তাদেরকে 5 দিনের পুলিশ হেফাজতে নিয়ে গিয়েছে।
আইসিডিএস সেন্টারের ছবি দেখাবো, কিন্তু না, সে তো এখন নেতার দখলে, সে তো হয়ে গিয়েছে পার্টি অফিস। পুরুলিয়ায় 10 বছর ধরে নেতার দখলে আইসিডিএস। অঙ্গনওয়াড়ি দখল করে তৃণমূলের অফিস। দীর্ঘদিন অঙ্গনওয়াড়িতেই বাস তৃণমূল নেতা। পুরুলিয়ার আরশা ব্লকে আইসিডিএস বিতর্ক। আইসিডিএস তৈরির টাকা দিয়ে ফেরত পাননি। টাকা ফেরত না পাওয়ায় পাল্টা সাফাই নেতার। সেন্টার রক্তকণাটা করে দেওয়া হয়েছে। ওইখানে ছাড়ছে না কে? রঞ্জিত গোড়া। রঞ্জিত গোড়াই কে? রঞ্জিত গোড়া ওই যে ওর ঘরের এই ছেলেটা নিয়ে গেল। কি করে সে? আমরা কই ঢুকতে দেয় না। কি বলেছে? না আমরা জানতে দেবো না। কেন? কি করে জানবো? ওটা তো সরকারি বিল্ডিং। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, সরকারের জায়গা, সেখানে আইসিডিএস সেন্টার চলার কথা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে পার্টি অফিস হয়ে রয়েছে। 10 বছর ধরে চলছে, 1-2 দিন ধরে তো নয়, কেউ কিছুই দেখে না। দেখো রুমেলা, এই যে জোট একেবারেই আরশাতে যে সমস্যা হয়েছে আইসিডিএস সেন্টার নিয়ে, এবং যে আইসিডিএস সেন্টার দখলের অভিযোগ উঠছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে, একেবারে যেটা আমরা জানতে পেরেছি যে ওই জায়গা সেই তৃণমূল নেতায় দান করে আইসিডিএস সেন্টার করার জন্য, এবং যে কন্ট্রাক্টর এই বরাদ পায় আইসিডিএস সেন্টার করার, তাকে টাকা ধার দিয়েছে বলে দাবি করে, এবং সেই টাকা 4,73,000 টাকা ফেরত না পেয়ে সে আইসিডিএস সেন্টারে তালা দিয়ে দেয়। এবং এরপরেই সে বছর খানেক ধরে সেখানে বসবাস করছে, উল্টে পার্টি অফিস করে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন এবং বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই বিডিওর সাথে আমাদের কথা হয়েছে। আজ ছুটি থাকায় আগামীকাল থেকে তদন্ত শুরু হবে। কি সমস্যা রয়েছে, কেন তিনি ওখানে রয়েছেন, বা ওই জমি কার নামে রয়েছে, বা নিয়ম অনুযায়ী তিনি জমি দিয়েছেন কিনা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে যে অভিযোগ উঠছে তা একেবারেই গুরুতর। তার কারণ সরকারি টাকায় যে আইসিডিএস সেন্টার তৈরি হয়েছে সেখানে একেবারে দখল করে তৃণমূল নেতা পার্টি অফিস চালাচ্ছে। সেই অভিযোগ কতটা সত্যতা রয়েছে সেটাই তদন্ত করবে, দেখবে প্রশাসন। বেশ, ধর্মীয় কার্যের কারণ যে ঠিকাদার কাজটা পাইছিলেন, সম্পূর্ণ টাকাটা আমি বহন করেছি। টাকা দিলে ঠিকাদার জমা দাও, আমি ওই জন্য দিয়েছি। আপনি তো টাকা দেওয়ার কেউ। আমি টাকা দিয়েছি, সে ঠিকাদার শুনেলেন ভিডিও কমপ্লেন। সরকারি টেন্ডার হয়েছিল, সরকারি টেন্ডার শুনেলেন, বলে দেওয়া ছিল যেখানে লেখা ছিল যতদিন আপনি টাকা না দিবেন ততদিন আমি কিন্তু ছাড়বো না আইসিডিএস সেন্টার। আমরা যখন একটা বিল্ডিং বানাই সেটা কিন্তু পার্টিকুলার সেটার জন্যই বানাই, যে আইসিডিএস হোক বা হেলথের হোক বা এডুকেশনের এসিআর বিল্ডিং হোক। এবার দেখতে হবে যে বিল্ডিং যখন হয়েছে সে ডিড করেছে কিনা, বা পঞ্চায়েত সমিতি কিভাবে করেছে সেটা, যেহেতু পঞ্চায়েত সমিতির কাজ। তো খবরটা আমি আজকে আপনার কাছেই পেলাম, এবং আমার বিডিও সাহেব এবং সিডিপি সাহেবের সাথে কথা বলে আমাকে পুরো রিপোর্টটা তদন্ত করে দেখতে হবে। আর যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু যাতে আইসিডিএস কাজ হয় ওখানে, আইসিডিএস এর পরিষেবাগুলো যাতে সাধারণ মানুষ পায় সেখানে, সেই ব্যবস্থা অবশ্যই আমরা